দর্শক সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশের জ্বালানি তেলের ওপর। এর ফলে নিত্যপণ্য উৎপাদন, সরবরাহ ও পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় এককভাবে জ্বালানি তেলের উপর নির্ভর না করে কয়লা ও সৌরশক্তির ব্যবহার বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। এলএনজি আমদানির ক্ষেত্রেও বিকল্প উৎস খোঁজার তাগিদ তাদের। মধ্যপ্রাচ্য যুদ্ধে দেশের অর্থনীতি নিয়ে ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দেশের চলমান জ্বালানি তেল সংকটের মধ্যেই সরকার বারবার বলছে জ্বালানি তেলের কোনো সংকট নেই, অথচ গণমাধ্যমের খবর বলছে অসংখ্য পাম্প বন্ধ, আর যেগুলো খোলা আছে তার সামনে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কেউ কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। পাবলিক চলে গেছে প্যানিক ভেঙে, মানে ওনাদের আতঙ্ক তেলের দাম বেড়ে যেতে পারে, আমি তেল নিয়ে রাখি, কি জানি তেল যদি নাও পাওয়া যায়, যুদ্ধ চলতেছে। এই যে একটা প্রবণতা পাবলিকের মাঝে, এই প্রবণতাটা যতক্ষণ পর্যন্ত পাবলিক নিজের থেকে নিজে দূর না করবেন ততক্ষণ পর্যন্ত এই বর্তমান পরিস্থিতি উত্তরণ কি আমার মনে হয় সম্ভব না। যার যেটুক চাহিদা এই তেলটুকু নেন আপনারা, আপনার 2 মাসও তেলের জন্য চিন্তা করতে হবে না। কিন্তু আমরা তো কথা শুনতেছি না, সরকারও বলতেছে পর্যাপ্ত তেল আছে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মানুষ হঠাৎ করে জানতে পারে যে আগামী দিন দাম বেড়ে যাবে, তখন মানুষ প্যানিক বাই করে। সুতরাং একটা চিন্তা থাকা উচিত যে না, এরকম শর্টেজ আমাদের না, এবং আমাদের অল্টারনেটিভ আছে। ঢাকাতে সিএনজি গাড়ি চলে, অধিকাংশ বাস সিএনজিতে চলে। ঢাকাতে ইলেকট্রিক্যাল ভেহিকল প্রচুর চলে। সুতরাং দেয়ার আর অল্টারনেটিভ ফর বাংলাদেশ, যেটা অনেক দেশের নাই। এদিকে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ দ্রুততম সময় শেষ হলেও দীর্ঘমেয়াদে এর নানামুখী প্রভাব থেকেই যাবে। সে কারণে মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও বিকল্প পথে জ্বালানি নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। হরমুজ প্রণালী আসলে না এনে যদি আমি ওই নিচের থেকে আফ্রিকার নিচে কেপ অফ গুড হোপ দিয়ে আনি, তাতে হয়তো $1 $2 বাড়বে দাম, কিন্তু তাও আমাদের এটা ডাইভার্সিফিকেশনটা হবে। হ্যাঁ, সেদিকে আমাদের চিন্তা করতে হবে। আমাদের যেন এলএনজিটা অ্যাটলিস্ট 3 জায়গা থেকে আসে। এছাড়া চালুর অপেক্ষায় থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার দ্রুত শুরু করার তাগিদ দিচ্ছেন তারা। বর্তমানে জ্বালানি শুধু একটি পণ্য নয়, এটি পরিবহন, খাদ্য উৎপাদন, শিল্প উৎপাদন, বিমান ভাড়া কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে গভীরভাবে যুক্ত। আর তাই জ্বালানি তেল কিংবা এলএনজির মতো জ্বালানির বিকল্প আমদানি উৎস কিংবা অভ্যন্তরীণ জ্বালানি উৎসের সর্বোত্তম ব্যবহারে সরকার কতটা দক্ষতার পরিচয় দেয় তার উপরে নির্ভর করছে আগামী দিনের জ্বালানি নিরাপত্তার বিষয়টি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। লাইনে দাঁড়িয়ে যানবাহনের জন্য জ্বালানি তেল পাওয়া যেন এখন সোনার হরিণ পাওয়ার মতো হয়ে গেছে। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের স্বল্পতায় দীর্ঘ লাইন ও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দৃশ্য যেন প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কোথাও 1 কিলোমিটার দীর্ঘ লাইন, কোথাও তা ছাড়িয়ে গেছে আরও বেশি। সব মিলিয়ে চরম ভোগান্তিতে চালকরা। তেল নিতে অনেককেই অন্তত 6-7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে সময় মতো তেল না আসার কারণে কিছু সময় সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। সরকারের কথার সাথে পেট্রোল পাম্পের বাস্তবের সাথে সামান্যতম মিল নাই। আমরা যারা বাইক রাইড শেয়ার করি, আমাদের তেল নিতে গিয়ে আমাদের আধা বেলা শেষ হয়ে যায়। 200 টাকা অথবা কোনো পাম্পে 300 টাকা, কোনো পাম্পে 500 টাকা এই জ্বালানি দেয় আমাদের। এতে আমাদের এক বেলা করে এমনি লস হয়ে যাচ্ছে। বাইকাররা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও তেল পায় না। তো এই বিষয়ে সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে সবাই সমপরিমাণে তেল পায়, সবাই কেউ ফিরে না যায়। দর্শক, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, আপনি তো বেশ কিছু পাম্প ঘুরে দেখেছেন, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যানবাহন চালকদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, এবং পাম্প সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলছেন? জি, আমি রাজধানীর বেশিরভাগ যে ফিলিং স্টেশনগুলো আছে, আমি বেশ কিছুতে সরেজমিনে ঘুরে দেখেছি এবং বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। এর তথ্যগুলো থেকে যে যতটুকু জানতে পেরেছি, রাজধানীর যে গুলশান, উত্তরা, বনশ্রী, 7 রাস্তা, তেজগাঁ, ওই এলাকার সহ আশপাশের এলাকায় তেল সরবরাহ বন্ধ আছে। পাম্প যে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা এখন পর্যন্ত তেল পাননি। তাদের তেল আসা সাপেক্ষে তারা তেল সরবরাহ করতে পারবেন, কিন্তু
ওইসব যে ফিলিং স্টেশনগুলো আছে সেই ফিলিং স্টেশনও কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে তেলের আশায় বসে আছেন চালকরা। তারা বলছেন এখান থেকে যদি চলে যান আরেক জায়গায়, আরেকটা ফিলিং স্টেশনে যেতে হবে। সেই ফিলিং স্টেশনগুলোতে তারা আদৌ তেল পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এবং অনেক জায়গায় তার দেখেছেন তারা 3-4টা, আমি কথা বলেছি যে তারা 3 থেকে 4টা পাম্প ঘুরে ঘুরে যাচ্ছেন, কোথাও তেল পাচ্ছে না, একটা থেকে আরেকটাতে যাচ্ছেন তেলের আশায়। কিন্তু বলেছেন যে 3-4 ঘন্টা অপেক্ষা করার পর অনেক সময় তাদের বলে দেওয়া হয় তেল শেষ হয়ে গিয়েছে, আজকে আর তারা তেল পাচ্ছেন না। তখন তাদেরকে বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতে হয়। আর আমি যদি রাজধানীর পরিবাগ, শাহবাগ এই এরিয়ার কথা বলি, মিরপুর শ্যামলের কথা বলি, এইসব এলাকার আসাদ গেট সহ এসব এলাকার ফিলিং স্টেশনগুলোতে প্রায় 80% ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কারণ আমরা দেখতে পেয়েছি এখন যে আমি ফিলিং স্টেশনে আছি, বিজয় সরণি একটি ফিলিং স্টেশনে, এখানে 24 ঘন্টায় তেল দেওয়া হয়। এখানে সেই দূর দূরান্ত থেকে চালকরা এসেছেন, তেল নিতে এসেছেন। এখানে 7-8 ঘন্টা ধরে তারা অপেক্ষা করছেন। কেউ মিরপুর থেকে এসেছেন, কেউ শ্যামলী, 300 ফিট, গুলশান, বনশ্রী থেকে, আশপাশের যারা আছেন পুরান ঢাকা থেকেও এখানে তারা এসেছেন এবং বলেছেন তারা আসলে তেল এখানে আসলে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকলেও তারা এখান থেকে তেল পান। তাদের কথা হচ্ছে এই ফিলিং স্টেশন যদি তেল সরবরাহ করতে পারে, বাকি যে পেট্রোল স্টেশনগুলো আছে, পাম্পগুলো আছে, তারা কেন পারছে না। তারা অভিযোগ করছেন যে পেট্রোল যে পাম্পের যে কর্তৃপক্ষ যারা আছে তারা ইচ্ছাকৃতভাবে তাদেরকে তেল দিচ্ছে না। অনেকে বলছেন যে গাড়িতে তেল দিচ্ছে কিন্তু বাইকারদের তেল দিচ্ছে না। তো আসলে তারা চরম ভোগান্তির মধ্যে আছেন, তারা চাচ্ছেন এর দ্রুত একটা সমাধান হোক। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন ভারতীয় হাই কমিশনার। এছাড়া ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস উইং। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও বৈঠকে গুরুত্ব পায়। রোববার থেকে চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাচ্ছে। কেউ আগে পেয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। এদিকে সন্দেহজনক হাম নিয়ে একদিনে দেশে আরও কমপক্ষে 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 654 শিশু। এর মধ্যে 54 জনের হাম শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এই হিসেব 4 এপ্রিল সকাল 8টা থেকে 5 এপ্রিল সকাল 8টা পর্যন্ত সময়ের। এই সময়ের মধ্যে হামে যে 10 শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে 5 শিশুই কুষ্টিয়ার। এর বাইরে চট্টগ্রাম বিভাগে 2 ও রাজশাহীতে 3 শিশুর মৃত্যু হয়। বরগুনা সদর ও পৌরসভায় দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকাদান কর্মসূচি। এ বিষয়ে জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী। কথা বলছি তার সাথে। শাহ আলী, আপনার জেলার হামে আক্রান্ত রোগীদের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং টিকাদান কার্যক্রমে কেমন সাড়া মিলছে আসলে আজকে? নুজাত, আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতালে এবং সেখানে কিন্তু দ্বিতীয় দিনের মতো টিকা প্রদান চলছে এবং সেখানে দেখেছি যে সকাল থেকে উপস্থিতি কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু উপস্থিতি বেড়েছেন। এখানে সকাল 8টা থেকে এখন পর্যন্ত প্রায় শতাধিক শিশুদের টিকা প্রদান করা হয়েছে। গতকালকে টিকা যেখানে লক্ষ্যমাত্রা ছিল 500, সেখানে কিন্তু 730 জনকে টিকা প্রদান করা হয়েছে। বরগুনা একটি পৌরসভায় 5টি স্থানে টিকা দিয়েছেন এবং বরগুনা যে সদর উপজেলায় 10টি ইউনিয়নের 15টি স্থানে তারা কিন্তু টিকা দিয়েছেন, যেটা আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছেন এবং পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে। যারা 6 মাস থেকে 5 বছরের শিশু রয়েছে তারা সকলেই এই টিকার আওতায় আসবে বলে সেটাও কিন্তু আমরা জেনেছি এবং এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে 35 জন এবং সেখানে যদি বলি গত 24 ঘন্টায় 10 জন হামে আক্রান্ত হয়ে শিশু ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু বরগুনা জেলায় 3 জনের মৃত্যু হয়েছে এবং এই
এখন পর্যন্ত যারা চিকিৎসা নিয়েছেন প্রায় 155 জনের মতো তারা চিকিৎসা নিয়েছেন। এছাড়া আজকে দেখেছি যে বরিশালের যিনি ডিরেক্টর রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে বরগুনা হটস্পট ঘোষণা করার কথা শুনে তিনি কিন্তু পরিদর্শনে এসেছেন। সাথে রয়েছেন বরগুনা জেলা প্রশাসক, সিভিল সার্জন, তারাও কিন্তু সেই যারা ভর্তি রয়েছেন তাদের কাছে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন এবং হয়তো তারা পরবর্তীতে ঢাকা থেকে যারা বিশেষজ্ঞ রয়েছেন হামের তাদেরকে এখানে পাঠানো হবে। এই হাসপাতালে 268 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি রয়েছে এখানে কিন্তু চিকিৎসক সংকট রয়েছে। দীর্ঘদিন যাবৎ একজন মাত্র শিশু বিশেষজ্ঞ রয়েছেন যিনি প্রতিনিয়ত আসলে 150 থেকে 200 শিশু কিন্তু তিনি দেখছেন। এতে আসলে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছেন এবং তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে একজন মাত্র চিকিৎসা দিয়ে কিভাবে সম্ভব। তো এই ছিল মূলত বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নুজাত। দর্শক, বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামের ভবনে জঙ্গি নাটক সাজিয়ে 9 জন তরুণকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে। গত 29 জানুয়ারি 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে 2 জন সাবেক আইজিপি AKM শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া কারাগারে আছেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য 6 জন পলাতক। সেসব পলাতকদের হাজির হতে গত 22 ফেব্রুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর অগ্রগতি নিয়ে প্রশ্ন থাকলেও পুনর্গঠিত ট্রাইব্যুনাল ও নতুন প্রসিকিউশন বলছে তদন্তে গতি এসেছে এবং মামলা থেমে নেই। তবে বিশেষজ্ঞদের মতে দ্রুততার পাশাপাশি ন্যায় বিচার ও আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। স্বচ্ছতা নিশ্চিত হলেই এই বিচার গ্রহণযোগ্যতা পাবে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিচার ব্যবস্থা কতটুকু গতিশীল, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর অগ্রগতি তা কি থমকে গেছে নাকি নতুন গতিতে এগোচ্ছে? এমন প্রশ্ন এখন জনমনে। 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার বিভাগে যে সংস্কারের হাওয়া লেগেছে তার প্রভাব দেখা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হয় পুরোদমে। গত 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সহ বেশ কয়েকটি মামলার রায় দেয়া হয়। 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের এই রদবদল বিচার প্রক্রিয়ায় কিছুটা মন্থরতা তৈরি করেছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে নতুন প্রসিকিউটরের দাবি বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতেই এগোচ্ছে। আমি আসার পরে আমাদের 2টি ট্রাইব্যুনালের কার্যক্রম আরও এক্সপারেট করার চেষ্টা করেছি, এই কারণে যে আমাদের 24টা ট্রায়াল এখন চলছে। আপনারা দেখবেন যে শুধু ট্রাইব্যুনালে কেসের সাক্ষ্য গ্রহণ কিংবা জাজমেন্ট এটাই কিন্তু আমাদের কার্যক্রম নয়। আমাদের কার্যক্রম কিন্তু আমাদের তদন্তের মধ্যে আমাদের সম্পৃক্ততা আছে। নিঃসন্দেহে আমি এক কথাই বলতে পারি যে আমাদের বিচার কার্যক্রম বরঞ্চ আগের চেয়ে আরও বেগবান হয়েছে। বর্তমানে ট্রাইব্যুনালে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলার রায় হবে 9 এপ্রিল। এছাড়া গুম, 1-11 ও ক্রসফায়ার সংক্রান্ত অভিযোগগুলো এখন ট্রাইব্যুনালের তদন্তের আওতায় আনা হয়েছে, যা বিচার ব্যবস্থার পরিধিকে আরও বিস্তৃত করেছে। আমরা যে সারা বাংলাদেশে বিভিন্ন মামলার অনুসন্ধান আমরা করছি, তার বাইরেও কিন্তু আমরা প্রায় 400 মামলা আমাদের ইনভেস্টিগেশন নানান ফর্মে চলছে। তা সত্ত্বেও কিন্তু আমরা আবার এই যে ক্রসফায়ারের মামলা হোক, আরও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেসব মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, যদি সেইগুলো সিস্টেমেটিক ক্রাইমের আওতায় আসে সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি। আইন বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক পরিবর্তনের সময় বিচার ব্যবস্থায় সাময়িক ধীরগতি স্বাভাবিক। তবে ট্রাইব্যুনাল থমকে নেই, বরং এটি স্বাভাবিক কাঠামোগত প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছে। আমরা মনে করি মন্থরা দ্রুত, এটাতে কিছু যায় আসে না। ন্যায় বিচারটাই হচ্ছে ইম্পর্টেন্ট। দেখুন, আমরা ব্যারোমিটারে কার গতি বেশি কার গতি কম এটি নিয়ে আলোচনা না করাই উত্তম বলে আমি মনে করি। উনি নতুনভাবে এসছেন, উনি নতুনভাবে সেট করবেন, উনি নতুনভাবে ওনার পরিকল্পনা করবেন, উনি সাজিয়ে
দ্রুততার সহিত নতুন নতুন যে অপরাধগুলো আমাদেরকে অপমানিত করেছে, অপদস্থ করেছে, রুল অফ লকে কলঙ্কিত করেছে, সেগুলোর থেকে উনি উত্তরণ ঘটাবেন। রাজনৈতিক পরিবর্তন যে বিচার ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে তা স্বাভাবিক, তবে সেই প্রভাব যেন দীর্ঘমেয়াদী সংকটে রূপ না নেয়, বরং সঠিক বিচারই এখন সর্বসাধারণের সবচেয়ে বড় প্রত্যাশা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। মার্চ মাসে শেষ হয়েছে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের আখ মারাই মৌসুম। প্রতিবছরের মতো এবারও আধুনিক অটোমেশন পদ্ধতিতে পুরো মৌসুম মারাই কার্যক্রম চলার কথা থাকলেও তা সম্ভব হয়নি। 2 থেকে 3 দফায় মাত্র 22 দিন আধুনিক মেশিনে মারাই চালানো সম্ভব হয়েছে, ফলে নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগেই মৌসুম শেষ করেছে কর্তৃপক্ষ। দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে উৎপাদন বাড়াতে এবং প্রক্রিয়াগত লস কমাতে 2012 সালে উদ্যোগ নেওয়া হয়। সংযোজন করা হয় আধুনিক যন্ত্রপাতি। এই প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয় প্রায় 46.5 কোটি টাকা। পরবর্তীতে সংশোধনের মাধ্যমে ব্যয় বেড়ে দাঁড়ায় 102 কোটি টাকায়। 2025-26 মাড়াই মৌসুমে আধুনিক ব্যবস্থার আংশিক সূচনা হয়। 2-3 দফায় মাত্র 22 কার্যদিবস আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাড়াই কার্যক্রম চালানো সম্ভব হয়েছে। বাকি 40 কার্যদিবস পুরনো পদ্ধতিতেই আখ মাড়াই করা হয়। সব মিলে 68 দিনের পরিবর্তে 62 কার্যদিবসে মাড়াই মৌসুম সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এই সময়ে 65,467 মেট্রিক টন আখ মাড়াই করে 3,564 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাড়াই মৌসুমের কার্য তো শেষ হয়েছে, কিন্তু অটোমেশনের যে কার্যক্রম পূর্ণাঙ্গভাবে এখনো শেষ হয়নি। আমরা চাই দর্শনাবাসী হিসাবে এটা দ্রুত সুন্দরভাবে এই প্রকল্পটা সম্পূর্ণ করে মিলটাকে সুন্দরভাবে স্বয়ংসম্পূর্ণভাবে চালানোর জন্য। গত 1 যুগ পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গভাবে এটা চালু হয়নি। তা হচ্ছে আমরা আশা করব, বা আমরা দর্শনাবাসী আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামীতে এটা চালু হবে। শ্রমিকদের অভিযোগ, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পে সঠিকভাবে তদারকি করা হয়নি। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে। যে সময় টেন্ডার হয়েছিল সেই সময় টেন্ডারে যে এইটা যে ইন্ডিয়ান যে গভর্নমেন্টের যে কোম্পানি এটা নিয়েছে, এটা সঠিক তারা সিদ্ধান্ত নিয়েছিল না। ওই কোম্পানি বাংলাদেশের 5টি চিনি কলের মধ্যে 9টি চিনি কল রয়েছে, যে মিলে কর্মকাণ্ড করেছে বিএমআরির কাজ, সেখানে কিন্তু ত্রুটিপূর্ণ হয়েছে, ত্রুটিমুক্ত হয় নাই। আসলে কোনো প্রক্রিয়া বা কোনো বিষয় যখন এই প্রতিষ্ঠানের কাজে না আসবে, নামমাত্র অর্থে বিএমআরই, যেটা আমাদের কাছে কিছু প্রশ্নের সম্মুখীন করে তোলে। তবে কর্তৃপক্ষ বলছে আধুনিক মিল হাউস ও বয়লার চালু করা হয়েছে। প্রাথমিক কিছু যান্ত্রিক জটিলতা থাকলেও ধীরে ধীরে তা সমাধান করা হবে। বিএমআরই মিলটা দীর্ঘদিন ধরে এখানে স্থাপিত হয়েছে, যেটা বর্তমানে আমরা এই মৌসুমে সফলভাবে এই 22 দিন চালাতে সক্ষম হয়েছি। আমরা আশা করি আগামী মৌসুমে এই মিল দিয়ে আমরা আরো সুন্দরভাবে মালাই কার্যক্রম সম্পন্ন করতে পারবো এবং আমাদের রিকভারিও আগের চেয়ে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। 100 কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় হতাশ সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হন আরও কমপক্ষে 11 জন। স্থানীয় সময় রোববার বিকেলে 5 তলা ওই ভবনটিতে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গতরাতে ইরানের তেহরানে একটি আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত 6 শিশু নিহত হয়েছে। এদিকে হরমুজ প্রণালী কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এমন এক নতুন বাস্তবতা তৈরি করেছে যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলো ইরানের সমুদ্র সীমায় আর প্রভাব বিস্তার করতে পারবে না। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য 45 দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ মাধ্যম এক্সিওস। খেলার খবর। যুক্তরাষ্ট্র নয়, সহ আয়োজক দেশ মেক্সিকোতে ম্যাচ স্থানান্তর করলে বিশ্বকাপে অংশ নেবে ইরান। আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছে তেহরান। রোববার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলুকে এমনটি জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দনিয়ামালি।
তিনি জানান, ইরানের ফুটবল ফেডারেশন এরই মধ্যে ফিফার কাছে এই বিষয়টি অনুরোধ জানিয়েছে, তবে এখনও কোনো সাড়া মেলেনি। আগামী 11 জুন থেকে বিশ্বকাপ শুরু হবে। সূচি অনুযায়ী ইরান তাদের প্রথম ম্যাচে 16 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর 22 জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে খেলবে এবং 26 জুন সিয়াটলে তাদের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।